এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকার কোনো সরকার ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না, ইরানি তেলমন্ত্রীর মন্তব্য। ইসরায়েলি নির্যাতনে গাজার ডাক্তার আয়াত রান্তিসির মৃত্যু, আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে হামাসের বিবৃতি। মিয়ানমার সার্বভৌমত্ব লঙ্ঘন করলে আঙ্গুল চুষবে না বাংলাদেশ, তবে যুদ্ধেও জড়াবে না বললেন ওবায়দুল কাদের। দিল্লির মুখ্যমন্ত্রী জামিন আবেদন আবারও নাকচ, 100 কোটি রুপি ঘুষ চেয়েছিল কেজরিওয়াল, আদালতে ইডির দাবি। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওজি বলেছেন, আমেরিকার কোনো প্রশাসন ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও গত 3 বছর ধরে যখন তেলের উৎপাদন ও রপ্তানি বেড়ে চলেছে, তখন জাওয়াদ ওজি এই বক্তব্য দিলেন। আজ ইরানের জাতীয় সংসদ মজলিসে শুরায়ে ইসলামীর পূর্ণাঙ্গ অধিবেশনে তেল ও পেট্রোল উৎপাদনের সর্বশেষ অবস্থার উপর ওজি একটি প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, রাত-দিন পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে ইরানের অপরিশোধিত তেলের উৎপাদন গত 3 বছরে 14 লাখ ব্যারেলেরও বেশি বেড়েছে। মন্ত্রী বলেন, তেল ও তেলজাত পণ্য রপ্তানির উপর 600টিরও বেশি নতুন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমরা তেল রপ্তানি এবং বকেয়া আদায়ে অগ্রগতি দেখতে পাচ্ছি। ওজি জোর দিয়ে বলেন, 2020 সালে বর্তমান প্রশাসনের কার্যক্রম শুরু হওয়ার সময়কার তুলনায় ইরানের তেল রপ্তানির পরিমাণ 3 গুণ বেড়েছে এবং বিদেশি মুদ্রার আয়ও বেড়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার একজন প্রখ্যাত চিকিৎসককে ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেত জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে। গতকাল ইসরায়েলের হারেচ পত্রিকা জানিয়েছে, ইয়াত রান্তিসি নামে 53 বছর বয়সী ডাক্তারকে 11 নভেম্বর উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় পালিয়ে যাওয়ার সময় ইহুদিবাদী সেনারা একটি চেক পয়েন্ট থেকে অপহরণ করে। 6 দিন পর তার মৃত্যুর কথা প্রচার করা হয়। শিনবেদের ওই ইন্টারোগেশন সেল সিকমা প্রিজনে আয়াত রান্তিসির মৃত্যু হয়। কামাল আদওয়ান হাসপাতালের মহিলা শাখার পরিচালক ছিলেন রান্তিসি, তবে তার পরিবার এবং সহকর্মীরা মৃত্যুর খবর ছাড়া হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত কিছুই জানতে পারেননি। মৃত্যুর সময় ইসরায়েলের আশকেলন ম্যাজিস্ট্রেট কোর্ট এ সম্পর্কে তথ্য প্রকাশের উপর 6 মাসের নিষেধাজ্ঞা জারি করে। এই তথ্য জানিয়েছে দৈনিক হারেচ। এদিকে গাজা উপত্যকার প্রখ্যাত ডাক্তার আয়াত রান্তিসি হত্যাকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি গতকাল এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের কারা অভ্যন্তরে সংঘটিত এই ধরনের ভয়ঙ্কর অপরাধের ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন। বিবৃতিতে হামাস আরও বলেছে, ইসরায়েলের কারাগারে গাজার যে 310 জন চিকিৎসক আটক করে নির্যাতন করা হচ্ছে, আমরা তাদের মুক্তির দাবি জানাই। রান্তিসি ইহুদিবাদী ইসরায়েলের বর্বর নির্যাতনে মৃত্যুবরণকারী প্রথম ডাক্তার নন, বরং তার আগেও বেশ কয়েকজন ডাক্তারকে ইসরায়েলি সেনা এবং গুপ্তচর সংস্থা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের 70,000-এরও বেশি সেনা যুদ্ধের জন্য অক্ষম হয়ে পড়েছে। দখলদার ইসরায়েলের এত বেশি সংখ্যক সেনা এই প্রথম যুদ্ধক্ষেত্রে অক্ষম হলো। এছাড়া গাজা যুদ্ধে এ পর্যন্ত 8,633 সেনা আহত হয়েছে। ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ থেকে প্রকাশিত রিপোর্টে এইসব তথ্য জানানো হয়েছে। গাজায় গণহত্যা শুরুর পর থেকে আহত হওয়া সেনাদের শতকরা 35% মারাত্মক মানসিক সমস্যায় ভুগছে। শতকরা 21% মনস্তাত্ত্বিকভাবে আহত হয়েছে। পুনর্বাসন বিভাগ ধারণা করছে, চলতি বছরের শেষ পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকলে আরও 20,000 সেনা আহত হতে পারে। একটি বিশেষজ্ঞ বিশ্লেষণে দেখা গেছে, প্রায় শতকরা 40% ব্যক্তি যারা বছরের শেষের দিকে হাসপাতালে ভর্তি হবে, তারা বিভিন্ন ধরনের মানসিক প্রতিক্রিয়া অনুভব করতে পারে, যেমন উদ্বেগ, বিষণ্ণতা, আঘাত পরবর্তী চাপ, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার সংকট এবং যোগাযোগের অসুবিধা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গোপনে ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন। একথা জানিয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চাপের মুখে রয়েছে বলে দাবি করেন নেতানিয়াহু। মার্কিন সরকার নতুন করে যেসব অস্ত্র ও গোলাবারুদ দিতে যাচ্ছে তার মধ্যে রয়েছে যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য 3,500 বোমা। এ বিষয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে দেয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ব্লিংকেন তাকে আশ্বস্ত করেছেন যে অস্ত্র সরবরাহের বাধাগুলো দূর করতে হোয়াইট হাউস দিন-রাত কাজ করছে। এর আগে গত সপ্তাহে জেরুজালেমে ব্লিংকেনের সঙ্গে বৈঠকের সময় নেতানিয়াহু অস্ত্র প্রবাহের বাধা অপসারণের দাবি করেন। অবরুদ্ধ গাজা উপত্যকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ রাফা শহরে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার কথা বলে আমেরিকা মে মাসের প্রথম দিকে কিছুদিনের জন্য ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ রেখেছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। মিয়ানমারের সামরিক বাহিনী যদি বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তবে বাংলাদেশ বসে বসে আঙ্গুল চুষবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে সচিবালয়ের সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সেন্ট মার্টিন ইস্যুতে সরকার নতজান পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বলে বিএনপি যে অভিযোগ করেছে সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিরোধী দলের একটা ভাষা আছে, সরকারি দলের সিদ্ধান্তকে তারা নতজানু আখ্যায়িত করে, কিন্তু কিভাবে নতজানু সেটা একটু ব্যাখ্যা করে দিন না। সেন্ট মার্টিনে যে গুলি এসেছে সেটা মিয়ানমার সরকার করেনি, এটা আরাকান আর্মি নামে যে বিদ্রোহীরা আছে তাদের গুলি। ওবায়দুল কাদের বলেন, যে কোনো উস্কানির মুখে বাংলাদেশ যুদ্ধে জড়াবে না এই নীতিতেই বিশ্বাসী। সেখানে যে জাহাজের কথা বলা হচ্ছে সে জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে, এ নিয়ে একটা সমাধান বের করব, যুদ্ধে জড়াবো না। আবগারি মামলায় ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন আবারও নাকচ করে দিয়েছে আদালত। কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী আজ আদালতে বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী পার্টির জন্য 100 কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। দিল্লির রোজ এভিনিউ আদালতে শুনানির সময় সিবিআই এর আদালতের বরাত দিয়ে এসব কথা বলেছেন ইডির আইনজীবী এস.ভি. রাজু। শুনানি শেষে কেজরিওয়ালের জামিনের আবেদন নাকচ করে 3 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। তবে কেজরিওয়ালের আইনজীবী বিক্রম চৌধুরী ইডির দেয়া বক্তব্যের বিরোধিতা করে বলেছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে টাকা লেনদেনের কোনো প্রমাণ নেই, এ কেবল ইডির দাবি এবং অভিযোগ। জামিন আবেদন নাকচ হওয়ার পর কেজরিওয়ালের আইনজীবী বলেন, এটা বিচার হচ্ছে না, বিচারের নামে নিপীড়ন করা হচ্ছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে এলাম আবারও বিশ্ব সংবাদে। রাশিয়া ও উত্তর কোরিয়া কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় দুই দেশ যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া পৌঁছান। এই সফরে উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা হবে। দুই দেশই আমেরিকার নিষ্ঠুর নিষেধাজ্ঞার শিকার। একদিনের সফরের শুরুতে প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়ায় পৌঁছান এবং পিয়ংইয়ং বিমানবন্দরে তাকে দেশটির নেতা কিম জং উন স্বাগত জানান। 2000 সালের পর এটি হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের প্রথম উত্তর কোরিয়া সফর। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাইলটদের F-16 জঙ্গি বিমান চালানোর প্রশিক্ষণ কার্যক্রমের বিষয়ে মার্কিন ভূমিকায় হতাশা প্রকাশ করেছে ইউক্রেন। দেশটির অস্ত্র সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান আলেক্সান্দ্রা উস্তিনোভা এই হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ইউক্রেনের পর্যাপ্ত সংখ্যক F-16 বিমানের পাইলট প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করার ব্যাপারে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আমেরিকা বাহুল্য অজুহাত দেখাচ্ছে। আমেরিকা, বেলজিয়াম, ডেনমার্ক, নরওয়ে এবং হল্যান্ড এর আগে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ইউক্রেনকে মার্কিন নির্মিত 60টি জঙ্গি বিমান সরবরাহ করবে। F-16 জঙ্গি বিমান চালানোর জন্য কিয়েভের কিছু পাইলটকে আমেরিকা এবং ডেনমার্ক প্রশিক্ষণ দিচ্ছে। অন্যদিকে রোমানিয়া দ্রুতই প্রশিক্ষণ শুরু করে দিয়েছে। এ পর্যন্ত ইউক্রেনের 8 জন পাইলটকে আমেরিকার একটি সামরিক ঘাঁটিতে F-16 চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া ডেনমার্কে আরও 12 জন পাইলটকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই হিসেবে চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনের মাত্র 20 জন পাইলটকে সম্পূর্ণভাবে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা সম্ভব হবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি তাইওয়ানের কাছে $360 মিলিয়ন মূল্যের ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এর অনুমোদন দিয়েছে। তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন হতে উৎসাহিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে চীনের অব্যাহত হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানকে অস্ত্র দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করতেই এই সহায়তা দেওয়া হচ্ছে। রয়টার্সের বরাত দিয়ে বার্তা সংস্থা পার্স টুডে এই খবর দিয়েছে। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার ও বিতর্ক জমে উঠেছে। প্রথম টিভি বিতর্কে 6 প্রার্থী একসঙ্গে অংশ নিয়ে অর্থনীতি সম্পর্কে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। এবারের নির্বাচনেও অর্থনীতি একটি প্রধান ইস্যু। অর্থনীতি সম্পর্কে প্রার্থীদের বক্তব্য নিয়ে এখন রয়েছে একটি প্রতিবেদন। শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়। ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রথম টিভি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। তারা অর্থনীতি সম্পর্কে নিজেদের বক্তব্য পেশ করেছেন এবং অপর প্রার্থীদের প্রশ্নের জবাব দিয়েছেন। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB-তে লটারির মাধ্যমে প্রার্থীদের ক্রমিক নির্ধারণ করা হয়। এরপর তারা কথা বলেন। মডারেটর সবাইকে সমান সুযোগ দিয়ে বিতর্ক পরিচালনা করেন। ইরানের এবারের নির্বাচনে 6 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মুস্তাফা পুর মোহাম্মদী, সাইদ জালিলি, মোহাম্মদ বাকের কালিবফ, আলী রেজা জাকানি,
সৈয়দ আমির হোসেন কাজীজাদে হাশেমি এবং মাসুদ পেজেশকিয়ান। সোমবারের টিভি বিতর্কে লটারির মাধ্যমে প্রথম কথা বলার সুযোগ পান সৈয়দ আমির হোসেন কাজীজাদে হাশেমি। ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচনের এই প্রার্থী বলেন, আমরা বৈশ্বিক অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। এক্ষেত্রে কোনটি সফল ও কোনটি ব্যর্থ সেটাও দেখতে হবে। কাজীজাদের মতে, বিশ্ব ব্যাংকের নীতি অনুসরণের কারণে অনেক দেশ অর্থনৈতিক ক্ষেত্রে মারাত্মক সংকটের সম্মুখীন হয়েছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। টিভি বিতর্কে দ্বিতীয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কথা বলেন মোহাম্মদ বাকের কলিবফ। তিনি বলেন, প্রেসিডেন্টকে সমস্যা সমাধানের নিশ্চয়তা প্রদানকারী হতে হবে। তিনি নিষেধাজ্ঞাকে অকার্যকর করার লক্ষ্যে কিছু পদক্ষেপ গ্রহণের কথা বলেন। কলিবফ বলেন, ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিক্সের মতো প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিয়ে এগোতে হবে। টিভি বিতর্কের তৃতীয় বক্তা ছিলেন মাসুদ পেজেশকিয়ান। তিনি অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সব দল ও মতের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপর জোর দেন। তিনি বলেন, কে কোন দলের তা বিবেচনায় না নিয়ে বিশেষজ্ঞদের কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সেরাদের সহযোগিতা নিতে হবে। উৎপাদনের সঙ্গে জড়িত সবাইকে এবং চেম্বার অব কমার্সকে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে। লটারিতে 4 নম্বরে আসে সাইদ জালিলির নাম। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে কেবল পুঁজি আকর্ষণ নয়, এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থনীতিতে সমাজের সবার অংশগ্রহণ নিশ্চিত করা। এক্ষেত্রে সরকারকে ভূমিকা পালন করতে হবে। জালিলি বলেন, সরকারের উচিত দেশের সবার জন্য প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত করা, দেশের মেধাগুলোকে কাজে লাগানো। ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী আলী রেজা জাকানি বলেছেন, উৎপাদনের ক্ষেত্রে শুধু কাঁচামাল বিক্রি না করে তা দিয়ে সর্বোচ্চ পর্যায়ের পণ্য তৈরি করতে হবে। এ ধরনের পরিবেশ তৈরির দিকে মনোযোগ দিতে হবে। তিনি আরো বলেন, আইন মেনে অর্থনীতিতে জনগণকে সম্পৃক্ত করতে হবে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নানা প্রক্রিয়াকে সংক্ষিপ্ত করা যেতে পারে এবং বিভিন্ন সরঞ্জামের আকার ছোট করা যেতে পারে। মানুষকে অর্থনীতিতে সম্পৃক্ত করার পাশাপাশি সম্পদের সুষ্ঠু বন্টন করা জরুরি। অপর প্রার্থী হুজ্জাতুল ইসলাম মুস্তাফাপুর মোহাম্মদী টিভি বিতর্কে বলেছেন, অর্থনৈতিক সমস্যা সমাধানে যে সবসময় অর্থনৈতিক পন্থায় কাজে আসবে তা নয়, জাতীয় সক্ষমতা এবং পরিচালনার দক্ষতা দিয়ে সমস্যার সমাধান করতে হবে। আমাদের অবশ্যই বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিতে হবে। এই প্রেসিডেন্ট প্রার্থী আরো বলেন, আজকের বিশ্ব হচ্ছে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, দক্ষতা ও অভিজ্ঞতার বিশ্ব। তার মতে, যে কোনো সমাজের অর্থনৈতিক সাফল্যের চাবিকাঠি হচ্ছে আর্থিক স্থিতিশীলতা। আগামী 28 জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি শাহাদাত বরণ করার কারণে নির্ধারিত সময়ের আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচনী প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।